বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো নৌ সীমা নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের নৌ সীমা রয়েছে, মায়ানমারের নৌ সীমা রয়েছে। তাই পাকিস্তানের নৌবাহিনীর আধিকারিকদের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানরা বৈঠক করলেও আখেরে কোনো লাভ হবে না। অর্থাৎ যেহেতু বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোনো নৌ সীমা নেই, তাহলে পাকিস্তানের আদতে বাংলাদেশের নৌবাহিনীকে সাহায্য করার সুযোগ নেই। তাহলে এই বৈঠক করে লাভ কি? এই বৈঠকের নেপথ্যে অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে। 5ই আগস্টে ধারাবাহিক ষড়যন্ত্র। বাংলাদেশকেও ইরাক, সিরিয়ার মতো পরিস্থিতিতে নিয়ে যেতে চায় পাকিস্তান। শুধু ভারতের বিরুদ্ধেই নয়, এটা বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র। এই মন্তব্য করেছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন। কি বলেছেন তিনি, চলুন শুনে নিই। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো নৌসীমা নেই। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো নৌসীমা নেই। বাংলাদেশের সঙ্গে নৌসীমা আছে মায়ানমার এবং ভারতের। তো নৌবাহিনীর উন্নয়নে পাকিস্তান আমাদেরকে কি সহযোগিতা করবে, এই প্রশ্ন তোমার মতো আমারও। তো পাকিস্তান আমাদেরকে নৌবাহিনীকে কোনো সহযোগিতা করার কোনো সুযোগ নেই, কারণ পাকিস্তানের কোনো নৌজাহাজ বাংলাদেশের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ নেই। এবং যেমন ভারত বাংলাদেশের সঙ্গে যৌথ নদী ব্যবস্থাপনা আছে, বঙ্গোপসাগরের সংযোগ আছে, সেখানে পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো খাল বিলেরও সংযোগ নেই। সুতরাং পাকিস্তানের সাথে যে নৌবাহিনী প্রধান যে মিটিং করছে এবং পাকিস্তানের সেনাপ্রধান বা নৌবাহিনী প্রধান তার সঙ্গে যে মিটিং করছে, তার মধ্যে অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্র 5ই আগস্টের ধারাবাহিক ষড়যন্ত্র। 5 আগস্ট তারা দেশটিকে জঙ্গি রাষ্ট্র কায়েম করেছে। এখন তারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশটাকে সিরিয়া, আফগানিস্তান, ইরাকের মতো পরিস্থিতি তারা করতে চায়। এবং তারা যেভাবে পশ্চাৎপরণ করছে পৃথিবীর ইতিহাসে, তাদের যে ইকোনমিক্যাল ক্রাইসিস, তাদের যে পলিটিক্যাল ক্রাইসিস, তাদের যে অভ্যন্তরীণ বিভিন্ন সংকট, সেই সংকটের দিকে বাংলাদেশকে তারা নিয়ে যেতে পারবে। কিন্তু বাংলাদেশে তারা সফল হয়ে কোনো ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। কিন্তু এই যে মিটিংটির কথা তুমি বলছো, এটি বাংলাদেশ নৌবাহিনীর অবশ্যই বেইমানি। এটা বাঙালি শুধু ভারতের সঙ্গে বেইমানি না, এটা বাঙালির সাথে বেইমানি, এটা 71-এর সাথে বেইমানি, এটা মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি, এটা 30 লক্ষ শহীদ এর সাথে বেইমানি, এটা 2 লক্ষ মাগমুরের সাথে বেইমানি। এই বেইমানিটি সেনাবাহিনী শুরু করেছে, তার ধারাবাহিকতায় এখন দেখলাম আমরা নৌবাহিনী শুরু করলো। সুতরাং বেইমান বলার তোমার যৌক্তিকতা আছে, আমরাও বলছি বেইমান। কিন্তু বাংলাদেশকে তোমরা এভাবে গালি দিও না। বাংলাদেশ পুরো বেইমান হয়ে যায়নি। কাল দেখো, কালকে রাতে কিন্তু একটা প্রতিরোধ বাংলাদেশে ঘটেছে, একটি বিশাল প্রতিরোধ, ভীষণ প্রতিরোধ। একজন সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধার বাড়িতে লুটপাট করতে, অগ্নিসংযোগ করতে যাওয়া হয়েছিল, জনতা তার রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে সেখানে নাকি যে খবর আসছে, মসজিদের একটি মাইক থেকে ঘোষণা করা হয়েছিল তার বাড়িতে ডাকাত পড়েছে। দেখো, চোর তাকে সেভ করার জন্য তার যুক্তি তুলে ধরবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো ভিডিও ফুটেজ দেখেছি, সেখানে যে যারা এই আক্রমণের সঙ্গে জড়িত ছিল তারা নিজের মুখেই বলেছে তারা ওখানে কেন গেছিল। হ্যাঁ, তারা নিজের মুখেই বলেছে যে কেন তারা ওখানে গিয়েছিল। তারা নিজেরাই বলেছে যে তারা ছাত্র সমন্বয়ক। তো ছাত্র সমন্বয়করা রাতে বললেন, যারা মার খেলেন তারা বললেন আমরা ছাত্র সমন্বয়কদের কথায় অগ্নিসংযোগ করতে গেলাম। আর দিনের বেলায় ব্রিফ করে বলা হলো যে মসজিদের মাইকে বলা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই বলা হবে, এটাই তো মানুষকে সংগঠিত করার জন্য মানুষকে বলতে হবে না? এটা তো তারই ধারাবাহিকতা। তুমি একটি বাড়ি অগ্নিসংযোগ করতে যাচ্ছ, লুটপাট করতে যাচ্ছ, মানুষ যেভাবে পারে প্রতিরোধ করে। মসজিদ তো মানুষের জন্য, মসজিদের মাইক তো মানুষের জন্য ব্যবহার হয়, সেটা তো যজ্ঞের কাজ হয়েছে, উচিত কাজ হয়েছে। ডাকাত মারা কিন্তু ইসলামে বিধান আছে, ইসলামের শরিয়া অনুযায়ী ডাকাত মারার বিধান আছে। হ্যাঁ, তো এই পর্যায়ক্রমে 5 আগস্ট থেকে কালকে 7 ফেব্রুয়ারি প্রতিটা দিন ডাকাতি হয়েছে বাংলাদেশে, ডাকাতি হচ্ছিল, তার প্রতিবাদ শুরু হয়েছে। ডাকাতদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ শুরু হয়েছে। সুতরাং আমরা আসল আলোচনায় আসি যে বাংলাদেশের কোনো বাহিনী জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা টিকতে পারবে না। দেখো, পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ নামে স্বাধীন হয় 1971 সালে, সেই পূর্ব পাকিস্তানে কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী ছিল, পাকিস্তান নৌবাহিনী ছিল।
পাকিস্তান বিমান বাহিনী ছিল, পাকিস্তান পুলিশ বাহিনী ছিল, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, আর বাকি কিন্তু জনতা, সাধারণ মানুষ, তারাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল সেই হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং বাংলাদেশ স্বাধীন করে। আজকে সেই সাধারণ মানুষ আজকে দেখছে, সেই সাধারণ মানুষ, সাইদুল বাবু আমি আপনার সঙ্গে একমত যে হয়তো গোটা বাংলাদেশ বিশ্বাসঘাতক বা বেঈমান নয়, ঠিক বলেছেন আপনি, কিন্তু সেই বাংলাদেশের মানুষরা দেখছে তাদের জাতির পিতা শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তার 32 নম্বর ধানমন্ডির বাড়ি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি এরকমভাবে ধূলিসাৎ করা হচ্ছে, সেখানে নারকেল গাছ ভেঙে নারকেল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, হাহাকার অবস্থা। হ্যাঁ, মানে এর পরেও কোনো জাতি উঠে দাঁড়াচ্ছে না, তারা এক সূত্রে রাস্তা নেমে প্রতিবাদ করছে না। হতে পারে বিএনপি, হতে পারে বিরোধী দল, মুক্তিযুদ্ধকে তো অস্বীকার করা যায় না। বিএনপির অনেক নেতাই এ বিষয়ে কথা বলেছেন যে বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধুর একটি অঙ্গলি, ওনার যে অঙ্গলি, এই অঙ্গলি থেকে দূরে, মানে অঙ্গলির ইতিহাস দূরে রাখার মতো ক্ষমতা বাঙালির নেই। কারণ বাংলাদেশে স্বীকৃত যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। বঙ্গবন্ধুর বাড়িতে যে ম্যাসাকারটি হয়েছে সেটি 5 আগস্ট শুরু হয়েছিল, সেটিকে নিশ্চিহ্ন করা হয়েছে গত পরশু রাতে। তো তার কিন্তু সেজন্যই কিন্তু মানুষ ফুঁসে উঠেছে, সেজন্যই কিন্তু মানুষ ফুঁসে উঠেছে। আজকে আমি তো তোমাকে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের মানুষ 1971 সালে কিন্তু গণমানুষের ডাকে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল, কোনো সেনাবাহিনীর ডাকে নয়, কোনো বিমান বাহিনীর, কোনো পুলিশ বাহিনীর ডাকে নয়। ঠিক সেই পরিস্থিতি বাংলাতে আজকে শুরু হয়েছে, বাংলাতে আজকে সেই পরিস্থিতি শুরু হয়ে গেছে। মানুষ তাদের ডাক দেওয়ার জন্য মানুষ এখন রেডি, তারা এখন প্রতিরোধের জায়গা তারা তৈরি করে নিয়েছে এবং সেই প্রতিরোধটি গাজীপুর থেকে শুরু হয়েছে, সেই প্রতিরোধটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ময়মনসিংহে আমরা দেখেছি, কাল যশোরে দেখেছি, এর আগে পটিয়াতে হয়েছে। হ্যাঁ, তো এরকম প্রতিরোধের কিন্তু ধারাবাহিকতা শুরু হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ, আমি বলি, যদি এই সরকার দ্রুত পদত্যাগ না করে নতুন কোনো নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না করে, তাহলে বাংলার মানুষ যে মুক্তির ডাক দেবে, বাংলাদেশের সেনাবাহিনীর অনেক সদস্য, বাংলাদেশ বিমান বাহিনীর অনেক সদস্য, পুলিশ বাহিনীর অনেক সদস্য, তারা 71-এর মতো এদের সাথে সংহতি প্রকাশ করবে। সময়ের ব্যাপার মাত্র। কারণ আর এত বড় নিকৃষ্ট, এত বড় নির্যাতন, এত বড় নিপীড়ন, এত বড় বেইমানি মেনে নেওয়া যায় না। যে জাতির পিতা, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, যে বাড়িতে বসে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, পরিকল্পনা করেছেন, বাস্তবায়ন করেছেন, সেই বাড়িটি ইতিহাস। সেই বাড়িতে কিন্তু বঙ্গবন্ধু পরিবারের কেউ বসবাস করতেন না, সেটি কিন্তু বঙ্গবন্ধু জাদুঘর ছিল, যে জাদুঘরে বঙ্গবন্ধু তার মুক্তিযুদ্ধের ইতিহাস, তার জীবদ্দশার রাজনৈতিক ইতিহাস, তার জেল জীবনের ইতিহাস সংরক্ষিত ছিল। মানে বাঙালির ইতিহাস, মুক্তির ইতিহাস ছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।